আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 পেজ নম্বর 103 1 থেকে 4 নম্বর আগে করা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করে নিও। এরপর আজকে আমরা করব 5 নম্বর অঙ্কটি কী রয়েছে। 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে এরকম 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে তা কিন্তু আমাদের ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে দেখতে হবে। তাহলে আমাকে কী বের করতে হবে, কত সময় লাগবে, সময় বের করতে হবে। তা ডান দিকে আমি লিখলাম সময়। তাহলে আমি লিখে নিলাম সময়, জলের পরিমাণ আর অশ্বক্ষমতা। তাহলে 5 অশ্বক্ষমতা, তাহলে এখানে লিখলাম 5 অশ্বক্ষমতা একটি পাম্প, জলের পরিমাণ কী আছে 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে এখানে ঘন্টার জায়গায় আমি 8 লিখলাম, ঠিক আছে। এরপর 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ, তাহলে অশ্বক্ষমতার ঘরে 7, পাম্পের 63,000, তাহলে 63,000 জল তুলতে কত ঘন্টা সময় লাগবে, তাহলে আমাকে বের করতে হবে সময়। আচ্ছা, এইবার লক্ষ্য করে দেখো এই অশ্বক্ষমতার সঙ্গে সময় কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কী করে বুঝলাম, দেখো যে 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ এত লিটার জল তুলতে তোমার 8 ঘন্টা সময় লাগে। তাহলে যদি আমি 1 অশ্বক্ষমতা নিই তাহলে কী লাগবে, তা এত জল তুলতে আমার সময়টা বেশি লাগবে। তাহলে একটা যখন আমি কমিয়ে দিলাম, মানে 5 থেকে যখন একটা করলাম তখন টাইমটা কিন্তু বেশি লাগছে। তাহলে একটা কমিয়ে দিলাম আর একটা বাড়িয়ে দিলাম, তাহলে কি ব্যস্ত সম্পর্ক। ওকে, আবার বলছি, 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ 36,000 জল তুলতে 8 ঘন্টা সময় লাগে। তাহলে 1 অশ্বক্ষমতা সম্পূর্ণ এত পরিমাণ জল তুলতে বেশি সময় লাগবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিলাম। তাহলে অতএব অশ্বক্ষমতা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে, যখন ব্যস্ত সম্পর্ক হয়, আমি এর আগেও বলেছিলাম আমরা উপর থেকে নেব। ওকে, ব্যস্ত সম্পর্ক হলে আমরা উপর থেকে, অর্থাৎ অনুপাতটি হবে 5/7, 5/7। আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো এই জলের পরিমাণ, মানে 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় লাগে। তাহলে 63,000 লিটার জল তুলতে কি বেশি সময় লাগবে, তাই এটা কী সম্পর্ক, এটা কিন্তু সরল সম্পর্ক। অর্থাৎ জলের পরিমাণ ও সময় সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি অনুপাতটি কী হয়ে লিখব, তাহলে ব্যস্ত নিয়েছিলাম উপর থেকে নিচে, আর সরল হলেই হবে নিচ থেকে উপরে নেব। অর্থাৎ আগে লিখব 63,000, তারপর লিখব আমরা হচ্ছে 36,000। ওকে, আচ্ছা, কী বের করতে হবে, সময়, অর্থাৎ নির্ণয়ের সময়। অতএব নির্ণয়ের সময় ইকুয়াল টু, তাহলে এখানে কি রয়েছে, এই যে 8 রয়েছে, তাহলে প্রথমে লিখব 8, তাহলে 8 গুণ এখানে লিখব 5/7, তাই 5/7 মাল্টিপ্লাই 63,000 বাই দেব 36,000। দেখো এখানে তা 3টা করে আমি শূন্য কেটে দিলাম, এই যে শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, ঠিক আছে। এবার 3 দিয়ে কাটি, 3 দুগুণ 6, 3 একে 3, এখানে 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 দুগুণ এখানে 6, ঠিক আছে। এবার আমরা আবারও এখানে আমরা 3 দিয়ে কাটতে পারবো, 3 7 21, এই 3 4 12। ওকে, এবার এই 4কে কেটে দাও, 4 একে 4, এই 4 দুগুণ 8। ওকে, আচ্ছা, এই যে 7 আর এই 7 কেটে দিলাম, তাহলে এখানে আছে 2 আর এখানে আছে 5, তাহলে কত হবে, 5 দুগুণ 10, তাহলে হবে 10 কি ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ এত লিটার জল তুলতে গেলে আমাদের 10 ঘন্টা সময় লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো। এরপরে 6 নম্বর অঙ্কটি, একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতা সম্পন্ন 2টি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক্ষমতায় মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি বলছে। তাহলে দেখো কী দেওয়া রয়েছে, এখানে দুটো কারখানার দুটো মোটর আছে, একটার ক্ষমতা 5 অশ্বক্ষমতা আর একটা 3 অশ্বক্ষমতা। তাহলে আমাকে বের করতে হবে কি কত একক বিদ্যুৎ খরচ। তাহলে এখানে লিখলাম বিদ্যুতের খরচ
একক লিখে রাখলাম। আর কি এখানে সময় ঘন্টা, আর অশ্ব ক্ষমতা। তাহলে দেখো প্রথমটা কী রয়েছে 5 অশ্ব ক্ষমতা, তাহলে অশ্ব ক্ষমতার ঘরে আমি লিখলাম 5। একটি মোটর 8 ঘন্টা যদি আমি চালাই তাহলে বিদ্যুৎ খরচ হবে 20 ইউনিট, মানে 20 ইউনিট খরচ হবে। তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন যদি মোটরটি আমি 10 ঘন্টা চালাই তাহলে কত ইউনিট খরচ হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে 5 অশ্ব ক্ষমতা মেশিনটি আমি যদি চালাই তাহলে 20 ইউনিট খরচ হবে। তাহলে যদি 3 ইউনিট অশ্ব ক্ষমতা চালাই তাহলে কম খরচ হবে। তাহলে 5 থেকে যখন 3 হলো তখন বিদ্যুৎ খরচটাও কিন্তু কমে গেল। তাহলে এটা কী সম্পর্ক হবে, তাহলে অশ্ব ক্ষমতার সঙ্গে বিদ্যুতের সরল সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে অতএব অনুপাতটি হবে তাহলে অনুপাতটি কী হবে, যেহেতু সরল সম্পর্ক হয়েছে তাহলে আমরা কী করব, নিচ থেকে উপরে করব। তাহলে 3/5, 3/5। আচ্ছা এবার দেখো সময় কী বলছে, যদি 8 ঘন্টা করে চালানো হয় তাহলে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তাহলে 1 ঘন্টা করে যদি চালাই তাহলে তো কম খরচ হবে। তাহলে 8 ঘন্টায় 20 ইউনিট, 1 ঘন্টায় কম হবে। তাহলে কী সম্পর্ক এটাও সরল সম্পর্ক হচ্ছে। তাহলে সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচ কী হবে, সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে, তাহলে নিচ থেকে উপরে, তাহলে 10/8, তাহলে 10/8। ঠিক আছে। আচ্ছা কী বের করতে হবে, আমাকে বের করতে হবে বিদ্যুৎ খরচ। অতএব নির্ণয় বিদ্যুৎ খরচ ইকুয়াল টু কী আছে এখানে, তাহলে 20, তাহলে 20 গুণ করলাম, এখানে পেয়েছি 3/5, তাহলে 3/5 মাল্টিপ্লাই এখানে পেয়েছি 10/8, তাহলে 10/8। এবার আমরা কেটে দেবো। দেখো প্রথমে 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণ 10, এই 2 দিয়ে কেটে দিই, 4 দুগুণ 8, এবার এই 4 দিয়ে কেটে দাও 20, 4 5 20। তাহলে কত আছে এখানে 5 গুণ 3, তাহলে কত হবে 3 5 15, তাহলে 15 একক কী হবে, বিদ্যুৎ খরচ হবে। ঠিক আছে, তাহলে আবারও বলছি, তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ মোটরটি 10 ঘন্টা চালালে কত খরচ হবে বিদ্যুৎ, 15 ইউনিট খরচ হবে বা 15 একক খরচ হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমার। এরপরে অঙ্ক 7 নম্বর, গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তাহলে পুজোর সময় 10 দিনের মধ্যে, তাহলে কাজটা করতে হবে 10 দিনের মধ্যে কতগুলো শাড়ি করতে হবে, বলছে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। তাহলে কাজটি করতে হবে 10 দিনে কতগুলো শাড়ি করতে হবে, 300টি শাড়ি করতে হবে। তাহলে সময় মতো সেই শাড়ি যোগান দিতে বলছে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তাহলে বের করতে হবে তাঁতির সংখ্যা জন। ওকে, তাহলে কী বের করতে হবে, তাঁতির সংখ্যা জন, শাড়ির সংখ্যা টি, আর সময় দিন। প্রথমে কী দেওয়া আছে 14 জন তাঁতি 12 দিনে, তাহলে 14 জন তাঁতির ঘরে 14, তাহলে 14 জন তাঁতি এই 12 দিনে 210টা শাড়ি তৈরি করতে পারে, এই 210টা শাড়ি তৈরি করতে পারে বা বুনতে পারে। ঠিক আছে, এবার কাজটা করতে হবে আমাকে 10 দিনে, তাহলে 10 দিনে কতগুলো শাড়ি বুনতে হবে, তাহলে শাড়ি বুনতে হবে আমাকে 300টি শাড়ি বুনতে হবে। আর কতজন, তাহলে আর কজন তাঁতি লাগবে সেটা বের করতে হবে। এখানে কি আছে, তাহলে সময় আর তাঁতির সংখ্যা কী হয়, সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। কেন হয় দেখে নাও, যে 12 দিনে একটি এতগুলো শাড়ি তৈরি করতে 14 জন লাগে। তাহলে আমি এক দিনে কাজটা করতে চাই, তাহলে একদিনে যদি আমি 210টা শাড়ি বুনতে চাই, হ্যাঁ, তাহলে আমার তো সেই 14 জন করতে পারবে না, আর বেশি লাগবে। তাহলে যখন সময় কমিয়ে দিলাম তখন তাঁতির সংখ্যা বেড়ে গেল, তার কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে সময়ের সঙ্গে তাঁতির কী হবে, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ আমরা লিখে নিলাম সময় ও তাঁতির সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে, অতএব অনুপাতটি ব্যস্ত হলে কি উপর থেকে নিচেই হয়, তাহলে এখানে 12/10, মানে 12/10 বা ভাগ 10। ঠিক আছে, এবার আমরা দেখব যে শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা কী সম্পর্ক আছে। দেখো 210টা শাড়ি তৈরি করতে 14 জন লাগে, তাহলে একটা শাড়ি তৈরি করতে কম জন লাগবে। তাহলে কী সম্পর্ক আছে এখানে, আছে সরল সম্পর্ক। অর্থাৎ আমি লিখে নিলাম শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যা সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি
তাহলে অনুপাতটি কী হবে, অনুপাতটি যখন সরল সম্পর্ক হয় তখন আমরা নিচ থেকে উপরে করলাম, ঠিক আছে। তাহলে 300কে ভাগ করব 210 দিয়ে, 300 ভাগ 210। আচ্ছা, কী বের করতে হবে, বের করতে হবে তাঁতির সংখ্যা। অতএব নির্ণয়ে তাঁতির সংখ্যা, অতএব নির্ণয় তাঁতির সংখ্যা। আচ্ছা, ইকুয়াল টু কী হবে, তো দেখো এখানে আছে 14, তাহলে 14 আছে, গুণ এখানে আছে 12/10, তাহলে 12/10 গুণ 300/210, তাহলে 210। এবার আমরা কেটে দেবো, তাহলে এই যে 0 0 কেটে দিলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 3 দিয়ে কেটে দিই, 3 একে 3 আর 3 7 21, বা 7 দিয়ে কেটে দিই, 7 একে 7, এই 7 দুগুণ 14, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেয়েছি, দেখো ভালো করে দেখো, এখানে পেয়েছি এই 12 আর এখানে 2 কত, তাহলে 12 দুগুণ কত হবে, 24 হবে। তাহলে 24 জন তাঁতি লাগবে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, অলরেডি কিন্তু 14 জন কিন্তু তাঁতি কাজ করছিল, তাহলে আর আমার লাগবে কতজন, 24 জন। তাহলে আরও বলতে এখানে এই 24 থেকে 14 বাদ দেবো, তাহলে আরও 10 জন তাঁতি কিন্তু নিয়ে করতে হবে বা লাগাতে হবে। তাহলে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন, তাহলে এই 24 বিয়োগ 14 মানে 10 জন তাঁতি কী করতে হবে, নিয়ে করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এরপরে 8 নম্বর অঙ্ক, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, মানে পুরো কাজটাকে 10 দিনে করতে হবে। আচ্ছা, এরকম একটি সংস্থা তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে, মানে কাজটা 10 দিনে করতে হবে, সেই জন্য 280 জন লোক নিয়োগ করা হয়েছে। তো 3 দিন পর দেখা গেল, 3 দিন কাজ করা হয়েছে, দেখা গেল যে 1/4 অর্থাৎ কাজটাকে যদি আমি 4 ভাগ করি, তো 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 1 ভাগ সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ সেই 280 জন লোক 3 দিনে 4 ভাগের 1 ভাগ অংশ সম্পূর্ণ করে ফেলছে। আরও কতজন লোক নিয়োগ করলে সময় মতো কাজটি শেষ করতে পারবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, 4 ভাগের 1 ভাগ সম্পূর্ণ হয়েছে, তাহলে কতটুকু বাকি আছে, এখনও বাকি আছে 4 ভাগের 3 ভাগ। কেন, 1 ভাগ কমপ্লিট, 4 ভাগের 1 ভাগ কমপ্লিট, তাহলে 4 ভাগের 3 ভাগ এখনও কিন্তু বাকি আছে। তাহলে এখানে কী কী লিখে নিলাম, লোক সংখ্যা বের করতে হবে, লোক সংখ্যা জন, কাজের পরিমাণ অংশ আর সময় দিন। 280 জন লোক, তাহলে এখানে লিখলাম 280 জন লোক 3 দিনে, তাহলে সময়ের ঘরে লিখলাম 3 দিন। এই 3 দিনে কত অংশ করেছে, 4 ভাগের 1 ভাগ মানে 1/4, এটাকে আমরা বলি 4 ভাগের 1 ভাগ সম্পূর্ণ করেছে। তাহলে এখন কতটুকু বাকি আছে, তাহলে 4 ভাগের 1 ভাগ কমপ্লিট, তাহলে বাকি আছে এখনও এই 4 ভাগের 3 ভাগ মানে 3/4 বাকি আছে। ওকে, আচ্ছা, এবার তো আমাকে কাজটা করতে হবে 10 দিনে, তার মধ্যে আমি 3 দিন কমপ্লিট করে ফেলেছি, মানে 3 দিনে কিছু কাজ করেছি। হ্যাঁ, কত কাজ করেছি, 4 ভাগের 1 ভাগ, তাহলে এখন কত দিনের মধ্যে করতে হবে, তাহলে 10 থেকে বাদ দিলাম 3, মানে 7 দিনে আমাকে এই বাকি কাজটা অর্থাৎ এই 4 ভাগের 3 ভাগ করতে হবে। তো তার জন্য কতজন লোককে আমার লাগবে সেটা আমি বের করব। আচ্ছা, এরপরে কি আছে, তাহলে সময়ের সঙ্গে লোক সংখ্যা কী হয়, ব্যস্ত সম্পর্ক। কীভাবে, যে দেখো, তাহলে 3 দিনে এত অংশ কাজ করতে 280 জন লোক লাগে। তাহলে যদি এই কাজটাই মানে 4 ভাগের এক অংশ কাজটাই যদি আমি 1 দিনে করতে চাই, তাহলে লোক সংখ্যা তো বেশি লাগবে। তাহলে যখন সময় কমিয়ে দিলাম তখন লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সময় ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে অতএব অনুপাতটি হবে তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, আমরা কিন্তু এটা উপর থেকে নিচে করি, মানে 3 ভাগ 7, 3 এই ভাগ দিলাম 7। এরপর কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা কী আছে, সরল সম্পর্ক। কী হবে, যে 4 ভাগের 1 ভাগ করতে সময় লাগে মানে লোক লাগে 280 জন, তাহলে 1 অংশ করতে কম মানুষ লোক লাগবে, মানে একটা কমলে আর একটা কমে যাচ্ছে, তার কী সম্পর্ক, সরল সম্পর্ক। অর্থাৎ কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি হলো
তাহলে সরল সম্পর্ক হলে কি হয়, আমরা নিচ থেকে উপরে করি, মানে এইখান থেকে এইভাবে করব। তাহলে প্রথমে কি হবে 3/4, তাহলে উপরে লিখে নেব 3/4, ওকে। আর নিচে কি লিখবো 1/4, তাহলে 1/4। এবার লক্ষ্য করে দেখো এই যে 4 আর এই 4 কেটে দিলাম, তাহলে উপরে আছে 3/1, তাহলে লিখবো আমরা 3/1। আচ্ছা কী বের করতে হবে, বের করতে হবে লোক সংখ্যা। অতএব নির্ণয় লোক সংখ্যা ইকুয়াল টু, অতএব নির্ণয় লোক সংখ্যা ইকুয়াল টু, এখানে কত আছে 280, তাহলে আমি প্রথমে লিখে নিলাম 280 মাল্টিপ্লাই, এখানে কি আছে 3/7, তাহলে 3/7 মাল্টিপ্লাই 3/1। তাহলে প্রথমে কি করব আমরা, তাহলে এই যে 7 দিয়ে কেটে দাও, 4 7 28, ওকে। আর এখানে 0, কত পেলাম তাহলে এখানে 3 × 3 9, তাহলে 9, আর এখানে পেলাম 40, এত কী হবে জন। তাহলে আমরা গুণ করে দেব, কত হবে তাহলে 4 9 36, 360 জন, ঠিক আছে। তাহলে কতজন কাজ করছিল, কাজ করছিল 280 জন। আর কত লাগবে, লাগবে হচ্ছে 360 জন। তাহলে আরও কত লাগবে, তাহলে 360 থেকে আমরা 280 বিয়োগ করে দেবো। অতএব আরও, তাহলে 360 থেকে 280 বাদ দাও, কত হবে 80। তাহলে 80 জন লোক নিয়োগ করলে কাজটি কী হবে, সময় মতো শেষ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। এরপরে 9 নম্বর অঙ্কটি দেখো, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। তাহলে ক্ষমতা কার বেশি হবে, স্বাভাবিক যন্ত্রচালিত তাঁতের তো ক্ষমতা বেশি হবে, তাই তো। এবার এখানে বলেছে যে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে। তাহলে 12টি হস্তচালিত তাঁত এত মিটার কাপড় 18 দিনে তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে বলছে এখানে দেখো যে তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে সেটা বের করতে। দেখো বলেছে কিন্তু হস্তচালিত, আর বের করতে হবে যন্ত্রচালিত। তো প্রথমে আমরা কিন্তু হস্তচালিতই বের করে নেব। তাহলে আমি লিখে নিলাম কী বের করতে হবে, হস্তচালিত তাঁতের সংখ্যা টি, কাপড়ের দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, তাই মিটার লিখেছি, আর সময় দেওয়া আছে দিনে, তাই সময় দিন লিখেছি। তাহলে 12টি হস্তচালিত, তাহলে 12 লিখলাম এখানে, 12টি হস্তচালিত তাঁত, ঠিক আছে। কত মিটার, 1080 মিটার, তাহলে 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে কতদিন লাগে, বলছে 18 দিন সময় লাগে, তাহলে 18 দিন আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার কি বলছে, তাহলে 15 দিনে, তাহলে এখানে সময়ের ঘরে লিখলাম 15 দিন, তাহলে 15 দিনে কত মিটার বলছে 2700 মিটার, তাহলে এইখানে লিখবো 2700 মিটার তৈরি করতে, তাহলে কতগুলো কী বের করে নেব, যন্ত্রচালিত তাঁতের সংখ্যা, তাহলে এটা কতগুলো লাগবে তাঁত লাগবে। আর আমাদের বের করতে বলছে কিন্তু যন্ত্রচালিত, আমরা বের করছি হস্তচালিত, সেটা পরে আমি দেখে দিচ্ছি তোমাদের কীভাবে করতে হবে। তাহলে এখানে কি রয়েছে, সময়ের সঙ্গে যন্ত্রচালিত তাদের সঙ্গে কী সম্পর্ক, ব্যস্ত, কেন বলে দিচ্ছি দেখো। তাহলে 18 দিনে এত মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে 12টি কী লাগে, হস্তচালিত তাঁত লাগে। তাহলে আমি যদি সেই কাজটাই এত পরিমাণ কাজ একদিনে করতে চাই, মানে একদিনে 1080 মিটার দৈর্ঘ্য কাপড় তৈরি করতে চাই, তাহলে কিন্তু 12টা মেশিন, মানে 12টা কিন্তু এই তাঁত পারবে না, আরও বেশি লাগবে। তাহলে যখন দিন কম হচ্ছে তখন এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ তাহলে অতএব কী লিখলাম আমরা, সময় ও হস্তচালিত তাঁত ব্যস্ত সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে, অতএব অনুপাতটি ব্যস্ত হলে কী বলেছিলাম, ব্যস্তর উপর থেকে নিচে হবে, তাহলে 18কে ভাগ করবো 15 দ্বারা, তাহলে অনুপাতটি হবে 18/15। এবার দেখো কাপড়ের দৈর্ঘ্য, তাহলে 1080 মিটার কাপড় তৈরি করতে তাঁত লাগে 12টি, তাহলে 1 মিটার করে কম তাঁত লাগবে, তাই তো। তাহলে এটা কী সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব কাপড়ের দৈর্ঘ্য ও হস্তচালিত তাঁত সরল সম্পর্কে আছে। অতএব অতএব অনুপাতটি হলো, অতএব অনুপাতটি কী হবে, আর সরল হলে আমরা কি করি, নিচ থেকে উপরে করব, তাহলে 2700কে ভাগ করব 2700
ভাগ করব 1080 দিয়ে, 1080 দিয়ে ভাগ করব। আচ্ছা কী বের করতে হবে? বের করতে হবে হস্তচালিত তাঁতের সংখ্যা। অতএব নির্ণয় হস্তচালিত তাঁতের সংখ্যা ইকুয়াল টু, এখানে কি আছে? এখানে রয়েছে, ভালো করে দেখো, এখানে রয়েছে 12, তাহলে 12 গুণ কত রয়েছে? 18/15, তাহলে 18/15, আবার গুণ দিয়ে কী লিখবো এখানে? 2700, তাহলে 2700 বাই কত হবে? 1080। এবার আমি প্রথমে দেখো এই যে 0 আর এই 0 কেটে দিলাম। এবার আমি এটাকে ভাগ করছি 9 দিয়ে, তাহলে 9 দিয়ে ভাগ করে নাও। তাহলে 9 কে 9, তাহলে 18 হলো, 9 দুগুণ 18, আর এখানে 3 9 27, তাহলে আবার 3 দিয়ে কেটে দাও। 3 একে 3, 3 4 12, ঠিক আছে। এবার 4 দিয়ে কাটো, 4 একে 4, আবার এখানে 3 4 12। এবার এই 3 দিয়ে 5কে কেটে দাও, 3 5 15, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম এখানে? এখানে ভালো করে দেখো, এখানে পেয়েছি 18/5, তো উপরে 18/5। অঙ্ক কিন্তু এখনও হয়নি কিন্তু, হ্যাঁ। আচ্ছা কোশ্চেনে দেখো আমাদের বের করতে বলছিল যন্ত্রচালিত তাঁতের সংখ্যা, হ্যাঁ। আর আমরা বের করেছি কি? আমরা বের করেছি হস্তচালিত তাঁতের সংখ্যা। কিন্তু এখানে আরেকটা কথা বলেছে, একদম প্রথমেই বলেছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার এত গুণ। তাহলে যে উত্তরটা বেরিয়েছে তাকে এত দ্বারা ভাগ করলেই কিন্তু কি বেরিয়ে যাবে? যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে অতএব যন্ত্রচালিত তাঁতের সংখ্যা ইকুয়াল টু কী হবে? আগে লিখে নিলাম, কী লিখব? আমি লিখলাম প্রথমে 18/5, এটাকে ভাগ করব, কী দিয়ে ভাগ করব? দেখালাম 2 পূর্ণ 1-এর 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে 18/5, এখানে ভাগ চিহ্ন দিলাম। 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 8-এর সঙ্গে 1 যোগ করে কত হবে? 9, তাহলে 9/4 হবে। এবার আমরা কি করব? তাহলে ভাগটাকে গুণ করব, তাহলে 18/5, এই ভাগ ছিল গুণ করলাম, গুণ করলে কী হবে? 4টা হবে উপরে আর 9টা হবে নিচে, তাই কেটে দাও, কত হবে? 9 দুগুণ 18। হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয় অঙ্কটা একটু আমি ভুল করেছি, এখানে একটা শূন্য ছিল, সেটা আমি লক্ষ্য করিনি, তাহলে এখানে একটা শূন্য হবে, তার জন্য আমি দুঃখিত। এই যে এখানে একটা শূন্য হবে, হ্যাঁ, তাহলে এখানে একটা শূন্য হবে, এই যে শূন্য, তাহলে এখানে 180, তাহলে এখানে 180 হলো, তাহলে 9 দুগুণ 18, শূন্য, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কেটে দাও, কত হবে? 4 5 20, তাহলে কত পেলাম আমরা? 4 4 16, 4 4 16টি, এটাই হবে উত্তর। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।